How many of you know the Bangladesh Bank heist in 2016? It has happened. Almost 30-40% of you know. Do you know it is the biggest digital bank hijacking? How many of you know in the globe? Okay, some of you know. So it happened in Bangladesh. And according to the statistics in cybersecurity research on cybersecurity masters or even cybersecurity PhD, this incident is a book's study part. আমি এখন মাঝে মধ্যে একটু বাংলাতেও কথা বলবো। বাংলাদেশ ব্যাংকের এই ইনসিডেন্টটা আসলে পৃথিবীর সব দেশের সাইবার সিকিউরিটি যেখানে অনার্স মাস্টার্স পিএইচডি পড়ানো হয় সেখানে এটা একটা কেস স্টাডি চ্যাপ্টার হিসেবে আসে। এটা আমাদের জন্য কি সম্মানজনক, অসম্মানজনক নাকি লার্নিং, এই ডিসকাশনে আমরা যাব না, কিন্তু বাংলাদেশ সাইবার সিকিউরিটির একটা আমরা অ্যাপার্ট হয়ে আছি হিস্ট্রিক্যালি। এবং এটা যদি আমরা ফাইন্যান্সিয়াল ভ্যালুটা এটাও আমরা অনেকেই জানি, $81 মিলিয়ন অ্যাকচুয়ালি আমাদের থেকে আসলে সামহাউ সাইবার সিকিউরিটি একটা ইনসিডেন্ট মাধ্যমে নিয়েছে, যেটা টার্গেট ছিল $951 মিলিয়ন। এবং এটাকে যেটা বলছিলাম, ইট ইজ কল্ড ওয়ার্ল্ডস বিগেস্ট ব্যাংক রবারি ওয়ান কাইন্ড অফ ডিজিটাল। ইভেন ডিজিটাল শব্দ উল্লেখ না করেও যদি আমরা গুগলে সার্চ দিই হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ব্যাংক রবারি, সেকেন্ড কি থার্ডের মধ্যে খুব সম্ভবত এটা এআই বলেন, গুগল সার্চ বলেন, মেনি অফ দ্য সার্চ ইঞ্জিনস ডিটেক্টেড ইট। এরপরে আমরা শুধুমাত্র ব্যাংক করাপসি, ব্যাংক রবারি করেই আমরা থেমে থাকিনি। আমাদের একটা আরেকটা ইনসিডেন্ট হুইচ হ্যাপেন্ড অন 2023, এটাও আমরা অনেকেই জানি কিনা, আমাদের প্রায় 5 কোটি এনআইডি রেকর্ডস আসলে ডার্ক ওয়েব কিংবা ওপেন হয়ে গেছিল। হাউ মেনি অফ আস নো ইট? অলমোস্ট মেনি অফ আস অর অল অফ আস নো ইট। এরপরে আমাদের হচ্ছে আরো 3টা আমি ইনসিডেন্ট এখানে নিয়ে এসেছি। আমাদের $3 মিলিয়ন এটিএম কার্ডস এক্সপোজ হয়ে গিয়েছিল। একটা কাসাব্ল্যাঙ্কা অ্যাটাক হয়েছিল একদিনের মধ্যেই, এবং হচ্ছে 3639 এটিএম কার্ড আমাদের ডার্ক ওয়েবে চলে গিয়েছিল। ইট হ্যাপেন্ড ইন লাস্ট কাপল অফ ইয়ার্স। এই দৃষ্টিকোণ থেকে আমাদের কিছু স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি, আমরা নাম্বার 1 ট্রোজান ম্যালওয়্যার ইনফেকশন ইনফেক্টেড, এবং আমাদের সাইবার রিস্কটা আমি এখন পর্যন্ত বাংলাদেশ পার্সপেক্টিভে বলছি প্রায় 300x বেড়ে গেছে। সো আমি যদি বাংলাদেশের সাইবার সিকিউরিটি ইম্প্যাক্ট যে স্ট্যাটিস্টিক্সগুলো আমরা এতক্ষণ ধরে বললাম, এটা যদি ইফ ইউ কনসিডার দ্য ইম্প্যাক্ট অফ সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট থ্রু আউট ইন বাংলাদেশ, এটার আমরা নট অনলি ইকোনমি, এটা আমাদের রেপুটেশনাল, এবং সবচেয়ে বড় কথা সাইবার সিকিউরিটির ইনসিডেন্টটা আমাদের সোভেরেনিটিতে ইফেক্ট করছে। কারণ এটা হচ্ছে আমাদের ভৌগোলিক কোনো সীমারেখা নাই। আমরা যে ইনসিডেন্টটা হচ্ছি এটার আসলে বাংলাদেশের ম্যাপের মধ্যে সীমাবদ্ধতা না। সাইবার সিকিউরিটি যারা হ্যাকার করে নন এথিক্যালি বলছি, তাদের কাছে বাংলাদেশ ইজ এ এন্টিটি মাত্র, এখানে আসলে ম্যাপের কোনো সীমাবদ্ধতা নাই। এবং বর্তমানে সাইবার সিকিউরিটির ইনসিডেন্ট নট অনলি রেপুটেশনাল, নট অনলি ইকোনমিক্যাল, এটা জিওপলিটিক্যাল একটা আমাদের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। ইভেন আমরা যদি রিসেন্ট বিভিন্ন ওয়ার, ফিজিক্যাল ওয়ারই হিসাব করি, এটা ফিজিক্যাল ওয়ারের মধ্যে নাই। আমি ওই স্ট্যাটিস্টিক্স আজকে যাব না, বাট হু আর ভেরি মাচ এনথুসিয়াস্টিক ইন সাইবার সিকিউরিটি, এবং আপনারা রিসার্চ করলে দেখবেন ইভেন আমরা রিসেন্ট ইরাক ইউএস ওয়ারও যদি ধরি, এখানে শুধু হিউম্যান ডায়েট ইন্ডাস্ট্রি যেটা ফিজিক্যাল ড্যামেজ হচ্ছে, এখানে সাইবার ওয়ারের একটা বিশাল সিগনিফিকেন্স আছে, এবং বোথ পার্টি বিভিন্নভাবে গেইন হচ্ছে এবং লস হচ্ছে। গ্লোবাল একটা স্ট্যাটিস্টিক্স আমরা ওপেন এআই চ্যাট জিপিটির সঙ্গে সবাই ইউজ করি। চ্যাট জিপিটি যখন শুরু করেছে 2023 সালে হচ্ছে ওদের 2,25,000 আমাদের স্টোল, আমরা যে চ্যাট করছি ওপেন এআইতে, ওখানে আসলে চ্যাট হিস্ট্রি লিক হয়ে গেছিল। এটা নট ফ্রম দ্য ওপেন এআই প্ল্যাটফর্ম, ইট ওয়াজ ফ্রম দ্য ক্লায়েন্ট ডিভাইসেস। তার মানে আমরা যখন আমাদের স্মার্টফোন কিংবা কম্পিউটারের চ্যাট জিপিটি যেমনি ইউজ করছি, আমাদের ডিভাইসের ইনসিকিউরিটির কারণে ওপেন আইয়ের চ্যাট হিস্ট্রিটা লিক হয়ে গিয়েছিল এবং এটা ডার্ক ওয়েবে এক্সপোজ হয়ে গিয়েছিল। আরেকটা হচ্ছে আপনারা রিসেন্টলি নিশ্চয়ই শুনেছেন হাগিং ফেস, যেটাও আরেকটা এআই এজেন্ট বানায়। ওদেরও একটা লিকিং হয়েছিল, 1600+ অ্যাক্সেস টোকেন লিক হয়ে গিয়েছিল, যেটাও এআই সিকিউরিটির জন্য একটা মেজর ইনসিডেন্ট হিসেবে পরিচিত। এই স্লাইডটাতে আমরা বোঝাতে চাচ্ছি এটা আসলে নট হিউম্যান, দিস ইজ নট অনলি হিউম্যান। নেক্সট সাইবার ওয়ারফেয়ারটা হচ্ছে আসলে এআই ভার্সেস এআই। আমরা জুলাই 26-এর যদি একটা ইনসিডেন্ট চিন্তা করি, যেটা আপনারা যারা সাইবার ট্রেন্ডের খবরাখবর রাখেন, ওপেন এআই ভার্সেস হাগিং ফেস, এই ইনসিডেন্টটা এআই ওপেন এআই
একটা ওদের টেস্ট করতে গিয়ে ওরা হাগিং ফেসের এআই এজেন্টের সিকিউরিটি আনইনটেনশনালি ব্রিচ করে ফেলেছিল। হাউ মেনি অফ আস আর নোটিসড অ্যাবাউট দিস ইনসিডেন্ট? সো আসলে এই ট্রেন্ডটাতে আমরা ঢুকে গিয়েছি। নেক্সট জেনারেশন হবে আসলে এআই ভার্সেস এআই। আমরা এখন যেটা হিউম্যান ভার্সেস এআই কিংবা হিউম্যান ভার্সেস হিউম্যান সাইবার সিকিউরিটি আসছি, আমরা নেক্সট আসলে সাইবার সিকিউরিটির ব্যাটেল ফিল্ডটা হবে হচ্ছে এআই ভার্সেস এআই। তো এখানে খুব বেশি স্ট্যাটিস্টিক্সে যাব না। আপনারা যারা আমাদের ফর্মে, গুগল ফর্মে বিভিন্ন ধরনের কোশ্চেন করেছেন, আমাদের ডিসকাশনের মধ্য দিয়ে অনেক কোশ্চেনের আনসার হয়তো চলে আসবে। আলাদাভাবে যদি এরপরও কোনো কোশ্চেন থেকে যায়, উই উইল হ্যাভ এ কোশ্চেন অ্যান্ড আনসার সেশন লেটার অন। বাট আমরা চেষ্টা করব ওই কোশ্চেনের উপর বেস করে ডিসকাশনটাকে কন্টিনিউ রাখার। দ্য থ্রেটস আর ন্যাশনাল অ্যান্ড ডিফেন্ডার্স আর টু ফিউ। আমরা আসলে যেটা বুঝতে পারছি, সাইবার সিকিউরিটির অনেক ধরনের থ্রেটস, কিন্তু এটাকে ডিফেন্ড করার জন্য আমাদের স্কিল্ড স্পার্ট লেভেলের আসলে স্বল্পতা রয়েছে। এবং এই স্বল্পতা থেকেই আপনাদের অনেকেই কোশ্চেন করেছেন সাইবার সিকিউরিটির কেরিয়ার পাথ কেমন হওয়া উচিত। এই এতক্ষণ ধরে গত 5 থেকে 7 মিনিটে যেটা আমরা বলার চেষ্টা করেছি, বাংলাদেশ সাইবার সিকিউরিটির একটা রিস্ক ডোমেনে আছে গ্লোবালি। তার মানে এখানে আমাদের অনেক থ্রেট ওপেন, অনেক ভালনারেবিলিটিস ওপেন। এটাকে ডিফেন্ড করার মতো আমাদের যদি ক্যাপাসিটি না থাকে, থাকা উচিত। যখন এখানে থাকা উচিত বলে আসতেছে, তার মানে ডিরেক্টলি ম্যাপস টু দ্য কেরিয়ার ম্যাপিং। তার মানে এখানে আমাদের সাইবার সিকিউরিটির কেরিয়ার পাথের বেশ ভালো একটা অপরচুনিটি আছে। এই অপরচুনিটিটাকে আমরা কিভাবে লোকাল স্কিল দিয়ে গ্লোবালি আমরা ক্যাপেবল হতে পারি, এই জিনিসটাতে আমাদের নজর দেওয়া উচিত। এইটা আমরা মোটামুটি নেক্সট কিছু ডিসকাশনে গ্লোরিফাই করার চেষ্টা করব। অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট ফায়ারওয়াল। আমরা যতই হাই সিকিউর ডিভাইস ইউজ করি না কেন, আমরা যে জন্য আজকে এখানে এসেছি, আপনাদের থেকে অ্যাওয়ারনেস লার্ন করতে এসেছি এবং আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি। এর মাধ্যমে আমাদের সাইবার সিকিউরিটি কালচারাল অ্যাডাপ্টেশন অন ফোকাস টু দ্য অ্যাওয়ারনেস যদি গ্রো করে, তাহলে আমরা মনে করব আমরা মোটামুটি 80% ডান করতে পেরেছি। বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে এসেছে, বিভিন্ন রিসার্চে এসেছে, আমরা যতই হাই টেকনোলজি স্টেট অফ দ্য আর্ট সলিউশন ইউজ করি না কেন, এটা 80% 20%, 80% আসলে হিউম্যান অ্যাওয়ারনেসের সঙ্গে জড়িত। আমি যদি খুব দামি একটা, খুব রিসেন্টলি কি বলে বিওয়াইডি কিংবা টেসলা কিংবা মডার্ন গাড়িও কিনি, হাইলি সিকিউর, কিন্তু আমি যদি এজ এ ড্রাইভার, এজ এ প্যাসেঞ্জার যদি আমি লক না করি, আমি যদি এটাকে হাইজিন মেনটেন না করি, তাহলে কিন্তু দিন শেষে টেকনোলজি অর মডার্ন ডিভাইসেস উইল নট সেভ আস। এখানে এই জন্যই হাইজিনটা, অ্যাওয়ারনেসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং আমি লাস্ট লাইনে যেটা বোঝাইতে চেয়েছি, দ্য নেক্সট জেনারেশন ইজ ইন দিস রুম। আমাদের ট্যাগলাইন যেটা ছিল সিকিউরিং দ্য নেক্সট জেনারেশন টুগেদার, আসলে আমরা নেক্সট জেনারেশনটা অ্যাবস্ট্রাক্টলি এই রুমের মধ্যে আছে এবং দিস ইজ ইউ। আমরা আজকে কেরিয়ার পাথ নিয়ে কিছু কথা বলবো, অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবো, পার্টনারশিপ নিয়ে কিছু কথা বলবো। যেটা নিয়ে শুরু করেছিলাম, অলমোস্ট অল অফ ইউ হ্যাভ রিসিভড এ স্টোরি। আপনারা যদি স্টোরিটা রিসিভ না করেন, এই কিউআর কোডটাতে আবারও স্টোরিটা দেখা যাবে, যেটা cyberstation.brainstation-23.com/the-counterfield-night। এখানে একটা গল্প আছে 4-5 পেজের। খুব সহজভাবে গল্পটা আমরা প্লট করেছি, এআই জেনারেটেড, এআইকে আমরা প্রম্পটিং করেছি, এবং এই গল্পের উপর ভিত্তি করে আমরা সাইবার সিকিউরিটির কিছু অ্যাওয়ারনেস বিল্ড করার চেষ্টা করব। আমরা ইউনিভার্সিটির একটা খুব বিগেস্ট ফেস্টিভ্যাল হবে, যেটা আসলে 2 দিন পরে হওয়ার কথা। যে ফেস্টিভ্যালটাতে আসলে এটা লাইভ স্ট্রিমিং হবে লোকালি এবং এটা গ্লোবালি বেশ ফোকাসড হওয়ার কথা, 2 দিন পরে হওয়ার কথা। এবং পুরা দেশের ফোকাসটা ওই ইভেন্টের দিকে। এই 2 দিন আগের কোনো একটা রাতে একটা ভিডিও ছড়িয়ে পড়ে রেহানের, যেখানে রেহান হচ্ছে ওই ফেস্টিভ্যালের আসলে মেইন, আসলে সে হচ্ছে এখানকার উদ্যোক্তা কিংবা সে এখানে বানিয়েছিল। রেহান আমাদের টিমেও একজন আছে, হি ইজ স্মাইলিং, বাট দিস রেহান ইজ ইমাজিনারি ক্যারেক্টার। রেহানের ওই ভিডিওটা নিয়ে একটা ডিটেকশনের ক্রিয়েট হয়, এই ফেস্টিভ্যালটা কি হবে কি হবে না। দেখা গেল ওই স্টোরির মধ্যেই রেহানকে একটা ফাইন্যান্সিয়াল চুরি কিংবা এই ধরনের জন্য অভিযুক্ত করা হয়েছে। আর ক্যাম্পাস বলে একটা ম্যাগাজিনের এডিটর হচ্ছে নিশাত নামের একজন, সে ইজ এ স্টুডেন্ট, সে এডিটর। সে হচ্ছে এটা ওনার মতো করে রিসার্চ করেছে, সে ওই ভিডিওতে কিছু অ্যানোমালি বের করার চেষ্টা করেছে। এবং একদিন রাতে ছাদের মধ্যে বেশ কিছু মিস্টিরিয়াস ঘটনা ঘটছিল, কিছু কেনাবেচা ঘটছিল, কিন্তু একজন ফার্স্ট ইয়ারের একটা ক্যারেক্টার ওই কেনাবেচাগুলোকে মনিটর করছিল। এবং দিন শেষ এই ঘটনাটি কোথায় গিয়ে শেষ হয়, এটা আসলে গল্পের পটভূমিতে
আসেনি। আহ, আমরা যদি এখানে চরিত্রগুলো দেখি, এখানে 6টা ক্যারেক্টার আছে। নিশাত, যেটা বলছিলাম, এডিটর অফ ক্যাম্পাস ম্যাগাজিন। রেহান হচ্ছে ফেস্টিভ্যালস গোল্ডেন অর্গানাইজার বলছি আমরা। জায়ান বলে একজন ক্যারেক্টার আছে, যিনি অলওয়েজ হচ্ছে স্পন্সরের সঙ্গে কমিউনিটি মেনটেন করে, সব সময় হচ্ছে স্মাইলিং থাকে এবং সব সময় অথেন্টিকেশন পাস প্রোভাইড করে। এখানে অডিটোরিয়ামের কেয়ারটেকার, যেটা একজন কি রোল প্লেয়ার, যিনি জলিল চাচা বলে একজন ক্যারেক্টার আছে, যার কাছে আসলে সবকিছুর অ্যাক্সেস আছে। আর একজন ল্যাব ইন্সট্রাক্টর মিস্টার কবির, এবং ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট প্রিয়া। এই ক্যারেক্টারগুলোকে নিয়ে গল্পটা এগিয়ে চলেছে। বিভিন্ন পটভূমি আছে, গল্পের ডেসক্রিপশন আমি এখানে খুব ব্রিফ করব না। ইফ ইউ অ্যালাউ, আমি তাহলে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আরেকটা কিউআর স্ক্যান করার পর আপনাদের একটা কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে। ক্যান উই প্রসিড, অর উইল ইউ টেক সাম few minutes time to read it the story? আচ্ছা, প্রসিড হওয়ার আগে এখানে আমাকে প্রেজেন্টেশন আর একটু সিকোয়েন্স আপনাদেরকে বোঝার জন্য সহযোগিতা করতেছে। ফার্স্টে দেখা যাচ্ছে হচ্ছে একটা কনফিডেন্সিয়াল একটা মেসেজ এসছে, যেটা খুব আর্জেন্সি দেখিয়েছে। তারপর একটা ভিডিও, এটা রিয়েল কি নট রিয়েল বোঝা যাচ্ছে না। তারপর একটা কোডের মাধ্যমে সবগুলো দরজা খুলে যাচ্ছে। একটা রুফটপ নাইট মার্কেট, যেখানে অনেকগুলো নাম সোল্ড আউট হচ্ছে, অনেকগুলো কনফিডেন্সিয়াল ইনফরমেশন। একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এটা রাত 2টা বাজে সবসময় মনিটরিং এ রাখছে। এবং একটা রুফটপের মধ্যে গল্পের শেষে দেখা যাচ্ছে একটা এমভেলাপ, যেখানের মধ্যে আসলে আসলে গল্পের সমাপ্তির রূপরেখাটা আছে। এই ধরনের একটা পটভূমি আছে। এরপরে হচ্ছে আপনাদের এই কিউআর কোডটা আপনারা স্ক্যান করবেন। আপনারা দেখেন 10 মিনিট আমরা কুইজের জন্য নিব। আপনারা নিশ্চয়ই দেখবেন হচ্ছে ফার্স্ট কোশ্চেন যেটা ছিল ওটাতে এমন একটা কেস দেওয়া ছিল, একটা মেসেজ দেওয়া ছিল হচ্ছে খুব আর্জেন্সি ইয়ে করা, ওখানে 2 নাইটের মধ্যে সমস্ত ক্লায়েন্ট লিস্ট দাও অমুক, এই ধরনের একটা আর্জেন্সি ছিল। যেটা সচরাচর আমরা যারা ইমেল ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, আমরা অনেক ক্ষেত্রে এই ধরনের প্রভোকিং মেইল পাই, যেটা আসলে ইটস রিলেটেড টু দ্য ফিশিং সিমুলেশন। এখানে আপনাদেরকে ফিশিং ট্র্যাপে ফেলার চেষ্টা করা হয়েছে। সো ফার্স্ট কোশ্চেন থেকে আমরা এখানে একটা লার্নিং দিতে পারি, ডোন্ট ক্লিক অন ট্রাস্ট অ্যালন। এবং আমরা সবকিছু দেখলেই ক্লিক করব না, সবকিছু আর্জেন্সি থাকলেই, হিপনোটাইজ করলেই আমরা প্রোভাইড করব না। এটা হচ্ছে ফার্স্ট কুইজের আমাদের একটা প্যাটার্ন। আমরা ফিশিং সিমুলেশনের সঙ্গে রিলেট করার চেষ্টা করেছি। সাইবার স্টেশনের ফিশিং সিমুলেশন অ্যাজ এ সার্ভিস একটা আমাদের সার্ভিসও আছে। এটাও আমরা ওয়ান কাইন্ড অফ, আপনাদের যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর আমাদের সঙ্গে কাজ করবে, এটা নিয়ে, এই প্রোডাক্ট সার্ভিসটা নিয়ে আমরা আমাদের অ্যাওয়ারনেস লেভেলে ভবিষ্যতে কাজ করতে পারবো। সেকেন্ড, হাউ মেনি অফ ইউ আর অ্যাওয়ার অ্যাবাউট মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এবং প্র্যাকটিক্যালি ইউ ইউজ ফর ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ফর এভরিথিং? মেনি অফ ইউ, অলমোস্ট অল অফ ইউ আর ভেরি মাচ অ্যাওয়ার। এবং আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের, যেখানে জলিল চাচা বলছিল হচ্ছে 3টা প্যাটার্ন সে চেক করলেই অ্যাক্সেস দিবে। কিন্তু যদিও একজন 3টা প্যাটার্ন দিয়েছে কিংবা না দিয়েই, সে ভায়োলেট করে খুব সম্ভবত কোনো এক জায়গায় অ্যাক্সেস হয়ে গিয়েছিল। যেটা আসলে থার্ড নাম্বার কোশ্চেন এসছে, সিঙ্গেল সাইন অন, ওয়ান কি ফর এভরিথিং ইজ ওয়ান ফেলিওর ফ্রম লুজিং এভরিথিং। এখানে আমরা একটা সিঙ্গেল কোড দেখেছি, যেটা আসলে একটা কোডের মাধ্যমেই সব দরজা খুলে যায়, যেটা আসলে সিঙ্গেল সাইন অন হিসেবে সাইবার সিকিউরিটি কিংবা ইনফরমেশন টেকনোলজিতে পরিচিত। এটার সঙ্গে আমরা অ্যাওয়ার করার চেষ্টা করেছি। এবং আমাদের সিঙ্গেল সাইন অন হচ্ছে একটা পপুলার কনসেপ্ট। এটা সাইবার সিকিউরিটি বলেন, আইটি ইনফ্রাস্ট্রাকচার বলেন, ক্লাউড সিকিউরিটি বলেন, সবখানে। কিন্তু এটাকে কিভাবে আমরা সিকিউর করতে পারি সিঙ্গেল সাইন অনটাকে, এটার অনেক ধরনের মেকানিজম আছে। এটা আমরা হয়তো পরবর্তীতে আরো ডেপথ লেভেলে অ্যাওয়ার করার চেষ্টা করব। বাট সিঙ্গেল সাইন অন কনসেপ্টটা উই লিটারেলি নিড টু অবটেইন দ্য আইডিয়া। নাম্বার 4 কোশ্চেনে আসলে আমরা যেটা একটা ভিডিওতে আসলে এটা ওয়ান কাইন্ড অফ ডিপ ফেক ভিডিও, যেটাতে আসলে একমাত্র খুব সম্ভবত ক্যাম্পাস ম্যাগাজিনের এডিটরই নোটিস করছিল। রেহান, যিনি, তার লিপিংটা ঠিক মতো হচ্ছিল না, কোনো একটা জিনিস সে ইউজুয়ালি ডান হাতে ঘড়ি পরে, ওই ভিডিওতে বাম হাতে ঘটে, মানে খুব সূক্ষ্ম কিছু কারচুপি ছিল, যেটা আসলে ডিপ ফেক ভিডিও অ্যাওয়ারনেস নিয়ে আমরা নাম্বার 4 কোশ্চেনটা স্টোরি থেকে অ্যাওয়ার করার চেষ্টা করেছি। এবং ডিপ ফেক নিয়েও আমরা সাইবার স্টেশন কাজ করছি। আমাদের একটা প্রোডাক্ট পাইপলাইন আছে। আমরা কান্ট্রি ওয়াইড হয়তো ডিপ ফেক রিউমার স্ক্যান টাইপের ডিপ ফেক আইডেন্টিফিকেশনের একটা সার্ভিস নিয়ে আমরা নেশনকে সার্ভ করতে পারবো। এবং এটা বর্তমানে আমরা যদি চিন্তা করি, বাংলাদেশের যদি 10 কোটি থেকে 12 কোটি ইন্টারনেট সাবস্ক্রাইবার হয়, এর মধ্যে থেকে আমার
মনে হয় 80-90% ইউজার ইনক্লুডিং হাইলি এডুকেটেড, হাইলি এক্সপিরিয়েন্স ডিপ ফেকের আসলে আইডেন্টিফিকেশন করা খোলা চোখে, সাদা চোখে ওয়ান কাইন্ড অফ ভেরি টাফ জব। সো এটাকেও আমরা সাইবার সিকিউরিটির একটা ভেরি মাচ ভালনারেবল ট্রেন্ড হিসেবে দেখছি। সো এখানে আমাদের অ্যাওয়ারনেসটা খুব জরুরি। ডার্ক ওয়াচ এবং ডার্ক ওয়েব নিয়ে আপনাদেরকে, হাউ মেনি অফ ইউ আর অ্যাওয়ার অর অ্যাবাউট দ্য ডার্ক ওয়েব? ক্যান ইউ রেজ ইউর হ্যান্ডস? Almost 40-50%. This is the very much important factor in cyber security, যেটাতে আসলে আমাদের কান্ট্রি এজ এ স্টেট এখনো খুব বেশি আমরা ওয়াকিবহাল না। আমরা 2022-23 থেকে যেটা স্ট্যাটিস্টিক্সে বলছিলাম ডার্ক ওয়েবে আমাদের ইনফরমেশন ছড়িয়ে যাচ্ছে, 2023-এ 5 কোটি আইডির ইনফরমেশন ছড়িয়েছে। এবং আমরা যদি এখন আপনাদের পার্সোনাল আইডি দিয়ে, ইভেন ব্র্যাক ইউনিভার্সিটি দিয়ে আমরা সার্চ করি, দেখবো ব্র্যাক ইউনিভার্সিটির অনেক ক্রেডেন্সিয়াল ডার্ক ওয়েবে আছে। ইভেন নট অনলি ব্র্যাক ওয়েব, আমি যদি আমাদের প্রতিষ্ঠান ব্রেন স্টেশন দিয়ে চিন্তা করি, অনেক কিছুই নন ইন্টেনশনালি ডার্ক ওয়েব আছে। সো আওয়ার এক্সপোজার ইজ সোলি হাই। এটাকে ডার্ক ওয়েবটাকে আসলে সবসময় আমরা যত বেশি মনিটরিং এর মধ্যে রাখবো, তত বেশি আমরা প্রবলেম আইডেন্টিফাই করতে পারবো এবং অ্যাওয়ার হতে থাকবো। এটার জন্য আমাদের 5th কোশ্চেন ছিল মার্কেট প্লেস, যেটাতে ডার্ক ওয়েবে কেনা বেচা হচ্ছে রাতের বাজারে। ওখানে দেখবেন হচ্ছে এই ক্যাম্পাস ম্যাগাজিন থেকে শুরু করে ইউনিভার্সিটির সঙ্গে যারাই এফিলিয়েটেড আছে, ইনফ্যাক্ট রেহানের যে ভিডিওটা বানিয়েছিল, রেহান কিন্তু খুবই সচেতন একজন ছেলে। সে গল্পের মধ্যে কোনো একটা ডায়লগ আছে তার, যে আমার ইনফরমেশন সচরাচর কেউ জানে না, কিন্তু সামহাউ তার ইনফরমেশন লিক করে হচ্ছে ডিপফেক ভিডিওটা বানানো হয়েছে। স্টোরিটাকে যদি আমি পর্যালোচনা করি, তাহলে দেখবো হচ্ছে রেহানের ফ্রেন্ড সার্কেলের ছোট ছোট ইনফরমেশনকে ইউনিফাই করেই হচ্ছে একটা মার্চ করে এই ভিডিওটা বানানো হয়েছিল। এবং এটা পরবর্তীতে আমরা ডার্ক ওয়েবে যখন রাতের মার্কেটে দেখতে পেয়েছি, অনেক জনের ইনফরমেশন বাই নেম ওখানে সেল হচ্ছে, এবং একটা পর্যায়ে একটা খুব ডার্ক হ্যান্ড এসে ওইটাকে একটা ইনভেলাপ থেকে নিয়ে যায়, কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারিনি এটা আসলে কোন হাতে চলে গিয়েছিল। আমরা যদি আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি ক্রাইমও দেখি, ডার্ক ওয়েবের আসলে সরাসরি বেনিফিটেড কারা হচ্ছে, এটা এখনো অনেকটা অজানাই থেকে যায়। গল্পের অনেকটা পটভূমি ওরকম। আমরা ডেটা সিকিউরিটি এবং প্রাইভেসি নিয়ে কথা বলেছি, যেখানে গল্পের মধ্যে কোনো কিছুই হাইড করা যাবে না, এরকম একটা ব্যাপার আছে। 7 নাম্বার কোশ্চেনে অফেন্সিভ সিকিউরিটি, যেটা আপনার দিনের বেলায় ক্যাম্পাস ম্যাগাজিনের এডিটর অ্যাক্সেস করা যায় কিনা বিভিন্নভাবে দিনের আলোতে চেক করছিল, যেটা আসলে আমরা পেনিট্রেশন টেস্টিং বলি। অফেন্সিভ সিকিউরিটি অর পেনিট্রেশন টেস্টিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার সাইবার সিকিউরিটি হাইজিন। আমি যদি পেনিট্রেট করে দেখতে পারি আমার ভালনারেবিলিটি কোথায়, তাহলে আমার সাইবার সিকিউরিটিটা আমরা মোটামুটি অ্যাওয়ারনেস লেভেলের একটা হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে যেতে পারি। যেটা নিশাত গল্পের একটা পর্যায়ে সে দিনের আলোতে আসলে অডিটোরিয়াম ব্রেক করা যায় কিনা চেষ্টা করছিল, এবং শি ব্রোক ইট, এবং আসলে ওখানে চেক অ্যান্ড ব্যালেন্সটা পারফেক্টলি ছিল না। দিস ইজ ওয়ান কাইন্ড অফ অফেন্সিভ সিকিউরিটি ইন দ্য সাইবার সিকিউরিটি ট্রেন্ড। এরপরে আমরা যেটা সক এজ এ সার্ভিস, রাতের 2টা বাজে একজন ক্যারেক্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যে মনিটর করছে, এটা আমরা সিকিউরিটি অপারেশন সেন্টার, আমাদের সিকিউরিটির ইনসিডেন্টগুলোকে সবসময় হাইলি 24/7 মনিটরিং করার দরকার হয়। হোয়াট এভার অ্যাট মিড নাইট, হোয়াট এভার অ্যাট এনি টাইম, হোয়াট এভার ইট এনি প্লেস, এটাকে আমরা সক এজ এ সার্ভিস, যেটা সিকিউরিটি অপারেশন সেন্টার অথবা ম্যানেজ ডিটেকশন রেসপন্স হিসেবে দেখতে পারি। সকের অথবা এসআইএম সলিউশন সম্বন্ধে হাউ মেনি অফ ইউ আর ফ্যামিলিয়ার? ভেরি ফিউ। এসআইএম ইজ এ টেকনিক্যাল সলিউশনস। সিকিউরিটি অপারেশন সেন্টার সম্বন্ধে আমরা যদি না জানি, এটা আসলে সিকিউরিটির ইনসিডেন্টগুলোকে, সিকিউরিটির নোটসগুলোকে আসলে মনিটর করার জন্য একটা অপারেশনাল সেন্টার। আমরা যদি নেটওয়ার্ক অপারেশন সেন্টার, সিস্টেম মনিটরিং চিন্তা করি, সিকিউরিটি অপারেশন সেন্টার হচ্ছে সিকিউরিটি ইনসিডেন্টগুলোকে 24/7 মনিটর করা। এটা আসলে মানুষ বসে থেকে মনিটর করবে তা না, এখন মডার্নতে হচ্ছে এটা অটোমেশন অর্কেস্ট্রেশনের পর্যায়ে চলে এসছে, এআই টুল চলে এসছে। ইউ ডোন্ট নিড এনি হিউম্যান। এটার মাধ্যমে যে কোনো ধরনের সার্ভিস দিয়ে আমরা এফিসিয়েন্টলি আমাদের থ্রেশহোল্ড অনুযায়ী আমরা মনিটর করতে পারি। এক্ষেত্রেও সাইবার স্টেশন বা ব্রেন স্টেশন 23 আমরা কাজ করছি। আমাদের এসআইএম সলিউশন আছে, সিকিউরিটি অপারেশন সেন্টার আছে। এটার মাধ্যমে আমরা ন্যাশন ওয়াইড এবং গ্লোবালি এন্টারপ্রাইজ লেভেলে সিকিউরিটিটাকে এনহ্যান্স 24/7 মনিটর রাখার চেষ্টা করছি। হিউম্যান রিস্ক ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস লেভেলে পড়ে। পিপল আর দ্য রিয়েল প্যারামিটার্স। আপনারা যদি দেখবেন একজন মানুষ এই গল্পে সব দরজায় হচ্ছে খুলে দিচ্ছে, এটা আসলে এক ধরনের হিউম্যান রিস্কের প্রসিডিওর ঠিক মতো না থাকার একটা গ্যাপ।
এবং নাম্বার 10 কোশ্চেন হচ্ছে ভেরিফাই এভরিথিং ট্রাস্ট নাথিং বাই ডিফল্ট, যেটা জিআরসি এবং জিরো ট্রাস্ট। সাইবার সিকিউরিটিতে জিরো ট্রাস্ট ইজ এ ভেরি পপুলার টার্ম। আমরা সাইবার সিকিউরিটিতে আসলে নাথিং ইজ ট্রাস্টেবল, এবং জিআরসি হচ্ছে গভর্নমেন্ট রেগুলেটরি এবং কমপ্লায়েন্স। এই যে আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023-এর একটা আমরা খসড়া পলিসি দাঁড় করেছি, এই পলিসি নিয়ে কাজ করছি। আমাদের রেগুলেটরি যত স্ট্রং হবে আমরা ততটা রেসপন্সিবল হব, যেগুলো আসলে ইভেন আমরা যদি সাইবার সিকিউরিটিতে চিন্তা করি, হাউ মেনি অফ আস হার্ড দ্য নেম ISO 27K1, এটা আমাদের একটা কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড। SOC 2 টাইপ 2 আমাদের একটা কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড। আমরা যখন এখানে যারা সাইবার সিকিউরিটি নিয়ে মাস্টার্স করছেন তারা নিশ্চয়ই জানেন NIS, CIS, এইসব হচ্ছে আমাদের এই গাইডলাইনগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমরা এগুলো হচ্ছে আসলে গভর্নমেন্ট রেগুলেটরি এবং কমপ্লায়েন্স। এই কমপ্লায়েন্স নিয়েও আমরা কাজ করছি, কারণ আসলে পলিসি কমপ্লায়েন্স যত স্ট্রং হবে তত আমাদের আসলে প্র্যাকটিক্যালি হ্যান্ডস অনটা আমরা তত স্মুথলি করতে পারবো, আমাদের সাইবার সিকিউরিটি রেস্ট্রিকশনটা তত বেশি হবে। আমার নাম হচ্ছে সৈকত। আমি হচ্ছে ব্রেন স্টেশন 23-তে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি, লেভেল 2। অ্যান্ড ওকে, সো এখানে আমি হচ্ছে মোস্টলি অফেন্সিভ পার্টটা দেখি। আমরা কি অফেন্সিভ সিকিউরিটি নিয়ে কি অ্যাকনোলেজ কেউ কেউ জানি এটা অ্যাকচুয়ালি কি করে? লাইক কতজন জানি? একটু হ্যান্ড রেজ করি প্লিজ। নিয়ার অ্যাবাউট 10 to 15। ওকে, সো বেসিক্যালি এখানে যেটা আছে যে আমাদের এখানে অফেন্সিভ সিকিউরিটির যে পার্টটা, নর্মালি আমরা এখানে অ্যাকচুয়ালি মানে আপনাদের এখানে অ্যাওয়ারনেসের কি আছে, যেহেতু আমাদের মেইন টপিকটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস। তো এখানে আসলে আমি যদি খুব ফ্র্যাঙ্কলি বলি, অফেন্সিভ সিকিউরিটিতে অ্যাওয়ারনেসের বলতে কিছু নাই, কারণ অফেন্সিভ সিকিউরিটি নিয়ে আমরা যা কাজ করি তারা অলওয়েজ থিঙ্ক করি লাইক আমাদের যে স্কিলটা আমরা কাজে লাগাই অ্যাজ দ্য ব্ল্যাক হ্যাট, অ্যান্ড এথিক্স থেকে আমরা আসলে হোয়াইট হ্যাট পার্সপেক্টিভে কাজ করি। সো এখানে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে অ্যাকচুয়ালি যারা অফেন্সিভ সিকিউরিটি নিয়ে একদম ইনডেপথ মানে আন্ডার দি হুড কাজ করে, তারা আসলে কিভাবে কাজটা করে এবং তাদের কাজের থ্রুতে বা লাইক আপনি আসলে এটা কিভাবে কি কাজ করতে পারেন, আপনি কি কি জিনিস করতে পারবেন, লাইক মানে একটা গভর্নমেন্ট থেকে শুরু করে এভরিথিং ইউ ক্যান ডু। ওকে, সো অফেন্সিভ সিকিউরিটি একটা পার্ট হচ্ছে আপনার সাইবার এক্সপোজার। লাইক অফেন্সিভ সিকিউরিটি থ্রুকে এটাকে এক্সপ্লয়েট করে হচ্ছে সাইবার এক্সপোজারের যে আসে। সো ওইটাই আমরা এখানে মেনশন করছি, সাইবার এক্সপোজার অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি, থিঙ্ক লাইক অ্যান অ্যাটাকার। ওকে, দ্য ক্লিক ফিক্স স্কিল চেক, এটা নিয়ে আমরা আসলে কেউ অ্যাওয়ার, লাইক এটা কখনো দেখছি কেউ? লাইক হ্যান্ড রেজ করবেন, লাইক আমরা কোথাও কোনো একটা ওয়েবসাইটে ঢুকছি, আমরা এই জিনিসটা দেখছি। ওকে, লাইক 2 or 3 4%। ওকে, সো এই ক্লিক ফিক্স যে কিল চেইনটা বা এটার যে ভার্নাবিলিটিটা, এটা কি কোনো অ্যাটাক ভেক্টর নাকি এটা হচ্ছে আপনার একটা অ্যাটাক সিনারিও? আপনাদের কি মনে হয়? সিনিয়র, গুড। ওকে, সো এই যে ক্লিক ফিক্স ভার্নাবিলিটিটা বা এটা যে অ্যাটাক সিনিয়রটা, এটা হচ্ছে আপনার ভেরি রিসেন্ট আসছে। আগে আমরা নর্মালি ফিশিং বলেন, অন্যান্য যে পার্সপেক্টিভে বলেন যে নর্মালি অ্যাটাক চেইনগুলো কিভাবে হতো, যে বিভিন্ন ম্যালিসিয়াস অ্যাপ্লিকেশন বা অন্যান্য কিছু জিনিস আপনাকে প্রোভাইড করতো, আপনারা ওইটাকে ক্লিক করতেন বা ডাউনলোড করতেন, এক্সিকিউট করতেন। লাইক আপনাকে পাঠাইলো যে assignment.pdf.exe, আপনি ওটা জাস্ট অ্যাসাইনমেন্টের সলিউশন মনে করে ক্লিক করলেন, দেন হচ্ছে যে আপনি আপনার যেই নর্মাল যে ক্রেডেনশিয়ালসগুলো ওগুলো আপনার এক্সপোজড হয়ে গেল। বাট এখন মানুষজন চালাক হয়ে গেছে ভাই, এখন সবাই এটা ধরতে পারে যে কোনটা ইএক্সি, কোনটা বাইনারি ফাইল, কোনটা কি কাজ করে। তো এখন যেহেতু মানুষজন চালাক হয়ে গেছে, সো তাদের যারা এক্সপ্লয়েট করতেছে, যারা অফেন্সিভ সিকিউরিটি রিসার্চারের একটা গ্রুপ যারা অ্যাকচুয়ালি ব্ল্যাক হ্যাট অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে, তারাও চিন্তা করলো যে না ভাই, জিনিস তো আমার চেঞ্জ করতে হবে, নাহলে তো চলবে না। ওকে, সো তারা যখন এই জিনিসটা নিয়ে চিন্তা করলো, তারা একটা অ্যাটাক সিনারিও রিলিজ করলো। নর্মালি আগে অফেন্সিভে যারা ব্ল্যাক হ্যাটের পার্টে ছিল, তারা বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করতো, লাইক ওয়ার্ডপ্রেসে শেল করতো, ওয়ার্ডপ্রেসে শেলিং বলেন, অন্যান্য জিনিসগুলো ছিল, আরসি থ্রুতে তারা অ্যাক্সেস নিত। তারা নর্মালি ওগুলাতে আপনার হচ্ছে যে মাইনিং করতো, মাইনিং এর থ্রুতে তাদের একটা বলতে পারেন যে কিছু একটা তাদের ক্যাশ ফ্লো ছিল। বর্তমানে এটা অনেকটা টাফ হয়ে গেছে। সো তারা আসলে ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করলো যে এটা মাইনিং টাইনিং হচ্ছে না, এখন অন্যভাবে চিন্তা করি। সো এই জিনিসটা কিভাবে হলো, তারা আসলে মানে পার্সন টু পার্সনে অ্যাটাক চিন্তা করলো। আমি যদি একটা হিউম্যানকে হ্যাক করতে পারি, আমি যদি একটা মানুষের অনেক মোস্ট ইম্পর্টেন্ট স্টাফ লাইক আমার সোশ্যাল মিডিয়া কারেন্টলি, দেন হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টস, এগুলোকে আমি যদি অ্যাক্সেস নিতে পারি, তাহলে কি হবে? আমি টাকা পয়সা বাইপাস করতে পারবো, আমি তাকে ব্ল্যাকমেইল করতে পারবো। ঠিক আছে, সো তারা ওই দিকে চিন্তা ভাবনা করছে। লেটার তারা তাদের অ্যাটাক সিনিয়রিটি চেঞ্জ করে ফেলো। তারা ঠিকই আগের মতো হয়তো ধরেন বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করছে, আরসি করছে, করার পরে তারা আসলে কি করলো, ওইসব ওয়েবসাইটে ম্যাসিভ কিছুই চেঞ্জ করলো না।
আগে আমরা নর্মালি যে ডিফেসিং নিয়ে আইডিয়া তো জানি যে আগে সব ডিফেস টিফেস দিয়ে দিত। এখন আসলে ওরকম কেউ কিছু করে না। তারা একটা সিম্পলি চেঞ্জেস নিয়ে আসলো। আমরা নর্মালি সবাই ক্লাউডফ্লেয়ারের ক্যাপচার সাথে লাইক রাত 2টা 3টার দিকে ঢুকছি, বলতেছে আর ইউ এর রোবট। আরে ভাই 2টা 3টার দিকে কে রোবট ঢুকবে? সো ডেফিনেটলি তারা আসলে ওই জিনিসটা চিন্তা করলো যে আমরা আসলে নর্মালি ক্যাপচার আসলে কি করি, জাস্ট ক্লিক করি, ফটাফট পাস করি, বাট বিহাইন্ড দি সিন কি হচ্ছে আমরা আসলে দেখতেছি না, আমরা জাস্ট সাবমিট দিচ্ছি। এখন জিনিসটা তারা ওই জিনিসটাকে এক্সপ্লয়েট করলো, লাইক হ্যাকিং দ্য হিউম্যান। তো অলরেডি আমি ক্লিক ফিক্স নিয়ে বলে ফেলছি, তো এখানে আর তেমন কিছু বলার নাই। তো এই ক্লিক ফিক্স ভার্নাবিলিটিটা বাই অফেন্সিভ সিকিউরিটি পার্সপেক্টিভে তারা আসলে এদের যে পুরো লাইফ সাইকেলটা, এটা আসলে কি হচ্ছে, লাইক আপনাকে জাস্ট একটা নর্মাল ক্যাপচা যেটা একদম দেখতে হুবহু ক্লাউডফ্লেয়ারের ক্যাপচার মতো, বা আপনার গুগল রিক্যাপচা আছে, আবার রিসেন্ট কিছু ক্যাপচা আছে, ওটার মতো হতে পারে একদম ফুল, আপনার একদম মানে বুঝার কোনো ওয়ে নেই। ইভেন আমি যখন এটা নিয়ে যখন R&D করতেছিলাম, আমি যখন ফার্স্ট একটা আমার ক্লায়েন্টদের ওয়েবসাইটে এটা পাইছি আমরা, তো দেখলাম যে আসলে আমি নিজে আইডেন্টিফাই করতে পারিনি যে এটা আসলে ক্লাউডফ্লেয়ার থেকে আসছে নাকি। কারণ নর্মালি ওইটা হচ্ছে যে আপনার উইন্ডোজ টার্গেটেড, উইন্ডোজ ডিভাইস টার্গেট থাকে, ইভেন আপনি মোবাইল ফোনে ওটা পাবেন না। বাট আমি যেহেতু আমাদের ডিভাইস হচ্ছে ম্যাক ছিল, তো ওখানে আমাকে বলতেছে ভাই উইন্ডোজ প্লাস আর প্রেস করতে হবে। তো আমি বলতেছি উইন্ডোজ প্লাস আর কেন প্রেস করতে হবে, এখানে কেন আসতেছে, কারণ নর্মালি ক্লাউডফ্লেয়ার ক্যাপচার এরকম ছিল না। সো দেন যে জিনিসটা হচ্ছে যে এটা লাইফ সাইকেলটা কি, এখানে নর্মালি যে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক হয়, অফেন্সিভ সিকিউরিটি রিসার্চে যারা হচ্ছে ব্ল্যাক হ্যাটের সাথে অ্যাক্টিভিটি থাকে, তারাও কিন্তু নর্মালি যেটা আমি আগেই বলছি যে তারা আসলে স্কিলটা অফেন্সিভ সিকিউরিটিদের স্কিলসটা থাকে ব্ল্যাক হ্যাটের, আর এথিক্সটা থাকে জাস্ট হোয়াইট হ্যাট, নাথিং এলস। তো তারা হচ্ছে হ্যাক করতেছে ওয়েবসাইটগুলো, হ্যাক করার পরে ওখানে আপনার এই যে বিভিন্ন ক্যাপচার যে এটা আপনাকে বলতে পারে যে কাইন্ড অফ পেলোড, পেলোড তারা ডেলিভার করতেছে, এবং এই পেলোডগুলার এক্সিকিউট আলটিমেটলি করতেছি আমরা করতেছি, এবং এই এক্সিকিউশনটা যখন হচ্ছে, এটার পরে কি হচ্ছে, দ্য নেক্সট স্টেপ ইজ যে আপনার যখন এক্সিকিউশন হচ্ছে তারা একটা ইনফোস্টিলার ম্যালওয়্যার, ইনফোস্টিলার নিয়ে আমরা কেউ জানি নাকি, আমি একটু হালকা ব্রিফ করব। ওকে, ওকে, এখানে শুধুমাত্র 2 1 জন জানি। তো ইনফোস্টিলারটা বেসিক্যালি যে আপনার কম্পিউটারে বসে থাকতেছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, আপনার ইনফো সে পাচার করে দিচ্ছে। ঠিক আছে, আপনার ব্রাউজারে ক্রোমে সেভ ডেটা আছে, বিভিন্ন আপনার সেশন আছে, লাইক আমাদের অনেক সময় দেখি যে আমাদের ডিসকর্ডে ঢুকলে হুট করে আসে যে এবং মানে কিছু ফ্রেন্ডদের থাকে আর কি, যে র্যান্ডম মেসেজ পাঠাইতেছে বিভিন্ন চ্যানেলে। আমরা কি এটা নিয়ে একটু অ্যাওয়ার, লাইক সামটাইমস একটু বিরক্ত ফিল হয় যে কোথায় আসতেছে এগুলো। তারা কিন্তু আসলে ওই ইনফো স্টিলারের মানে একটা সাক্ষী আর কি, যে তারা তাদের ওই ডিভাইসের যে ডিসকর্ডের ক্রেডেনশিয়ালগুলো বা কুকিজগুলো ট্রান্সফার হয়ে যায়, দেন তারা ঢুকে স্প্যামিংটা করে। ওকে, এই ডেটা এক্সফিল্টারেশন হয়ে গেল, এরপরে এটা অ্যাকচুয়ালি হাইলি প্রাইসে এটা সেল হয়। আমরা ভেরি রিসেন্ট বা লাইক 2 3 বছর আগেও দেখছি যে আমাদের কুরিয়ারের ডেটা, ই কুরিয়ার প্লাস সুন্দরবনের কিছু ডেটা সেল হয়েছে, লাইক পার পার্সন তারা $1000 করে সেল করছে। আপনি আমি থিঙ্ক করতেছি যে এই এগুলো নিয়ে কি করবে ভাই, আমার ফোন নাম্বার পারলে আমি তো বলে দিই। না, আপনার ফোন নাম্বার, আপনার ডিটেলস, আপনার অ্যাড্রেস, আপনার নাম, এগুলো সেল হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে সেল হচ্ছে, এবং পরবর্তীতে আপনি দেখবেন রাত 2টা 3টা থেকে হুট করে একটা হোয়াটসঅ্যাপে বলছে ভাই আপনি আমার এই ইউটিউবে জাস্ট কমেন্ট করলে আপনি $500 পাবেন, আপনি কি রাজি? অনেকে এমন করতেছে যে 500, মানে প্রথমে দিচ্ছে 250, পরে দিচ্ছে 500, তারা করতেছে বলে এই তো মজা, এই বন্ধু দেখ শুয়ে শুয়ে টাকা ইনকাম করা যাচ্ছে। পরবর্তীতে তারা বলতেছে যে আমাদের একটা পার্সোনাল টেলিগ্রাম গ্রুপ আছে, আপনি যদি ওখানে জয়েন হন আপনি $15,000 পাবেন। ওয়াও, নাইস, ইন্টারেস্টিং। আরে প্রথমে তো বেটা আমাকে তো 500 1,000 টাকা দিয়ে ফেলছে, ও তো আমাকে 15,000ও দিবে। অ্যাকচুয়ালি স্ক্যামিং গুলা ওই লেভেলে হয়। ঠিক আছে, তারা আসলে প্রথমে কিছু ইনভেস্ট করতেছে, দেন পরবর্তীতে আপনি যখন বলবে যে আপনাকে আপনার এটা পার্সোনাল প্রাইভেট গ্রুপে জয়েন করতে আপনি 15,000 টাকা পাবেন, এরকম পাবেন, তখন আপনি আলটিমেটলি কিন্তু অনেকে টাকাটা দিয়ে দিচ্ছে, পরবর্তীতে তার ব্লক খেয়ে যাচ্ছে, হোয়াট এভার ইট ইজ, ইউ নো এভরিথিং। সো এটা হচ্ছে আপনার ফুল লাইফ সাইকেলটা। এখন আমি যেটা শো করতেছি যে ইউ অলরেডি এফেক্টেড, বাট আমরা আসলে জানি না। এখানে লাস্ট কিছু ইনসাইট দেওয়া আছে, লাস্ট 30 ডেজে ক্লিক ফিক্স এফেক্টেড ওয়েবসাইটের কাউন্ট আছে নিয়ার অ্যাবাউট 512, এবং ওভারঅল টোটাল ডোমেইন আছে 4000, এবং এখানের মধ্যে বাংলাদেশি অনেক ইনস্টিটিউটের বলেন, গভর্নমেন্টের বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মেরও আছে ইনক্লুডিং। তো এফেক্টেড হইলাম। So, ভাই এখানে তো ওয়েবসাইট এফেক্টেড, আমি না। ওয়েট আ সেক, এখানে আপনাদেরই হয়তো কোনো ফ্রেন্ড হতে পারে, কোনো ক্লাসমেট হতে পারে, কোনো সিনিয়র হতে পারে, তাদের হচ্ছে টোটাল মেইল পাসওয়ার্ড অলরেডি আমাদের কাছে আছে। এটা আমাদের ডার্ক
ওয়াচ যে টুল ওইটার থ্রুতে স্ক্র্যাপ করা, এবং আমরা এটা এখানে রেখে দিছি। কেউ যদি পাসওয়ার্ড জানতে ইচ্ছুক হন ফ্রেন্ডের, আমাকে পার্সোনালি পিং করতে পারেন, আই উইল লেট ইউ নো। বাট আনএথিক্যালি কিছু করা যাবে না, বলবেন যে ফ্রেন্ড আমি পাইছি, নাও তোমার উপকার করলাম। ওকে, সো আপনাদের এখন কোয়েশ্চেন হতে পারে যে আমি তো ভাই হ্যাক হয়ে গেছি, এখন আমি কি করব? অফেন্সিভ পার্সপেক্টিভে যদি বলি আমি, উই ডোন্ট ডু দ্যাট হিয়ার, রাইট? সো এটার জন্যই আমি আমার নেক্সট টিম মেম্বারকে সামন করব, মিস্টার আজিমউদ্দিন। সো প্লিজ টেক ওভার মাই। আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে আসলে হ্যাকড হয় এবং কিভাবে আসলে আমরা কম্প্রোমাইজ হই। যেমনটা হচ্ছে আপনাদের ওই দেওয়ালে সাঁটানো ওই যে কিউআর কোড আছে, ওখানে হচ্ছে আপনারা এআই দেখে মনে করছেন সবাই তো চ্যাট জিপিটি ইউজ করে, সো হচ্ছে একটা ফ্রি গিভওয়ে পাইলে খারাপ কি। বাট যখন আপনি ক্লিক করছেন আপনি দেখেন নাই সেটা একটা টিনি ইউরিএল ছিল, এবং আপনি কিন্তু খেয়াল করা উচিত ছিল এটা আসলে কোন সাইটে যাচ্ছে, রাইট? সো আপনি খেয়াল না করে ওটা যখন আপনাকে রিডাইরেক্ট করে একটা ম্যালিশিয়াস পেজে নিয়ে গেছে, বাট আমরা সেভার আপনাকে ম্যালিশিয়াস কোনো পেজে নিই নাই, আমরা হচ্ছে আমাদের একটা পেজে রিডাইরেক্ট করে আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে আপনি কিভাবে আসলে স্পুফ হইতে পারেন। ইভেন আমরা যখন এটা দেওয়ালের মধ্যে দেই, তখন আমরা দেখতে পাই প্রায় 60 থেকে 65 জন হচ্ছে ক্লিক করে ফেলে, এবং যখন রাশা ভাই এসে এখানে ইনফ্লুয়েন্স করার ট্রাই করে যে হ্যাঁ আপনারা করেন আপনারা গিভওয়ে পাবেন, সাথে সাথে দেখলাম সেই 65 পিপল ওটা হয়ে গেছে 125। ওকে, সো মানুষজন যখন ইনফ্লুয়েন্স করে তখন আসলে আপনি কম্প্রোমাইজ হওয়ার চান্সেসটুকু অনেক বেশি। আমাদের সোশ্যাল মিডিয়া কিংবা হচ্ছে আপনার জিমেল কিংবা মেইলের যে স্প্যাম ফোল্ডারটা আছে, সেখানেও আপনি দেখবেন এরকম অনেক কিছুতে আপনাকে ভালো ভালো অফার দিচ্ছে, রাইট? আপনি ওখানে দেখবেন যে কোনো এক নাইজেরিয়ান কিং তার সকল টাকা পয়সা আপনাকে দিয়ে দিতে চাচ্ছে, এবং আপনি যদি সেই নাম্বারে ক্লিক করেন বা লিঙ্কে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনি সে টাকার মালিক হয়ে যাবেন। কিন্তু সুন্দরী কোনো ললনা যে কিনা আপনাকেই চাচ্ছে বাংলাদেশে চলে আসবে প্রেমের টানে, হ্যাঁ, কদিন পরে আপনি আসলে ভাইরাল হবে নিউজে, সো আপনি ভাবতেছেন ওকে ফাইন, এই তো চান্স আমার হচ্ছে ভাইরাল হওয়ার, সো আমি হচ্ছে ওখানে ক্লিক করে বা ওর টাকা পয়সাগুলো আমাকে দিক, একটা সুন্দরী রাজকন্যা পাইলে খারাপটা কি, হ্যাঁ? সো এই মেলিশিয়াস কন্টেন্ট গুলো যখন আমাদেরকে কন্টিনিউসলি দিতে থাকে, আসলে আমাদেরকে প্রোটেক্ট করা উচিত। সো সৈকত যেটা দেখাচ্ছিল যে আমাদের আসলে এই ধরনের প্রোটেকশনের ক্ষেত্রে এক যেটা হচ্ছে আমরা অনেকগুলো সাইট আছে যেখানে হচ্ছে আমাদের যে মেইলগুলো আছে কিংবা হচ্ছে আমাদের সাইটগুলো আছে সেগুলো আসলে কম্প্রোমাইজ কিনা সেটা আমরা দেখতে পারি। যেমন আমাদের একটা টুলস আছে যে ডার্ক ওয়াচ, যেখানে হচ্ছে আপনি আপনার কোনো মেইল কিংবা হচ্ছে আপনার যে অর্গানাইজেশন, সাপোজ আপনার যে ব্র্যাকেটে আমরা মেইলগুলো পেলাম আপনাদের, হ্যাঁ, তো এই মেইলগুলো হচ্ছে আসলে কম্প্রোমাইজ হচ্ছে কিনা, আপনার কোনো পাসওয়ার্ড লিক হচ্ছে কিনা, সেই জিনিসগুলো হচ্ছে এই টুলগুলো থেকে জানা যায়। যদিও সেগুলো এন্টারপ্রাইজ লেভেলে, বাট আপনি যদি চিন্তা করেন ভাই আমি তো এজ এ স্টুডেন্ট আমি কিভাবে আসলে জানতে পারবো, হ্যাঁ, হ্যাবাই পন নামে অনেকগুলো সাইট আছে যে সাইটগুলোতে আপনি আপনার মেইলগুলোকে চেক করে নিতে পারবেন। সো যে জায়গা থেকে আসলে কথা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আমরা যে যখন হচ্ছে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছি বা যখন আমাদের চারপাশে এত বেশি সাইবার ক্রিমিনালরা আছে, সেখানে হচ্ছে আমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারি। হ্যাঁ, সো আমাদের রিয়েল লাইফেও কিন্তু এরকম আমরা দেখতে পাই যে অনেক বেশি কম্প্রোমাইজ হওয়ার চান্সেসটুকু থাকে, অনেক বেশি মানুষ থাকে যেখানে আমরা কিছু হাইজিন কিন্তু রিয়েল লাইফে মেনটেন করি। লাইক আমরা যখন রাস্তায় যাই, নির্জন কোনো জায়গায় যাই না, কিংবা হচ্ছে যেখানে আমাদের ছিনতাই হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে হচ্ছে আমার আর লাইফে রিস্ক আছে, সেই এরিয়াগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। পাশাপাশি যদি আমরা কম্প্রোমাইজ হয়েও যাই, আমরা কিন্তু থানার কাছে যাই, রাইট? আমরা হয়তো জিডি করতেছি। সেম ভাবে সাইবার ওয়ার্ল্ডে যখন হচ্ছে অ্যাটাকাররা আপনাকে কম্প্রোমাইজ করতেছে, তখন আপনার একটা চান্সেস আছে যে আপনি নিজেকে প্রোটেক্ট করার জন্য কিছু আপনি হয়তো অ্যান্টিভাইরাস ইউজ করেন, অথবা আপনি হয়তো কোনো প্রোটেকশন বা কোনো টুলস ইউজ করেন যেটার মাধ্যমে হয়তো আপনি হাইজিনটা মেনটেন করতে পারবেন, রাইট? সো এই টাইপের ক্ষেত্রে হ্যাকাররা যেটা করতেছে কন্টিনিউয়াসলি আপনাকে এই কম্প্রোমাইজের চান্স, অ্যাটাকাররা আপনার এই অ্যাটাক সার্ফেসগুলো খুঁজে আপনাকে ভালনারেবল করার ট্রাই করতেছে। অ্যাট দ্য সেম মোমেন্ট যখন সাইবার ক্রিমিনাল এসব করতেছে, কিছু সাইবার পুলিশরা আছে, হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ডে যাদেরকে আমরা বলি সিকিউরিটি অপারেশন সেন্টার বা হচ্ছে সক বলি, হ্যাঁ, সেই সকের মধ্যে সিকিউরিটি ইঞ্জিনিয়ার যেটা করে সেটা হচ্ছে যে তারা আপনাকে যেন কম্প্রোমাইজ না হতে পারে, কিন্তু আপনি যদি কম্প্রোমাইজ হয়েও যান, যেন কিভাবে আসলে কম্প্রোমাইজ হচ্ছেন এবং ফরেনসিক কিভাবে করতে হবে সেই জিনিসগুলো ফাইন্ড আউট করে আপনাকে বেটার সিকিউরিটি প্রোভাইড করে। অর্থাৎ প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য, ইভেন ইফ আপনি যত অর্গানাইজেশন আপনি রিয়েল ওয়ার্ল্ডে দেখেন, লাইক হচ্ছে টেলকো কোম্পানি, গ্রামীণ ফোন, বাংলালিংক, কিংবা হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি,
যে কোনো ক্ষেত্রে এবং প্রাইভেট কোম্পানিগুলো তাদের ক্ষেত্রে তারা হচ্ছে সক মেনটেন করে। ইভেন আমি বলব যে ইউনিভার্সিটিগুলো যদি মেনটেন করে এই ধরনের সকগুলো, তাহলে যেটা হবে তাদের এই কম্প্রোমাইজ হওয়ার চান্সটুকু কমে যাবে। পাশাপাশি হচ্ছে তারা আসলে নিজেদেরকে বেটার প্রোটেকশন দিতে পারবে, তাদের স্টুডেন্টদেরকে বেটার প্রোটেকশন দিতে পারবে। এখানে যেরকম পিকচার আমরা দেখতে পাচ্ছি যে হ্যাকাররা কন্টিনিউয়াসলি আমাদেরকে কিন্তু বিভিন্ন সিস্টেমগুলোকে ভালনারেবল করার ট্রাই করতেছে। আমরা কিন্তু ইউনিভার্সিটিতে দেখতে পাই যে তারা আসলে কি করে, স্টুডেন্টরা গ্রেডগুলোকে চেঞ্জ করে ফেলার ট্রাই করে, রাইট? তারা ডেটাবেসগুলোতে ট্রাই করে হ্যাক করার, এবং তারা চেষ্টা করে যে কম্পিউটার ল্যাবে যে ল্যাবগুলো আছে কম্পিউটারে, ওখানে মেলওয়্যার ইনফেকশন করে দিয়ে কিংবা সেখানে স্টিল লগার দিয়ে তারা হচ্ছে কোনো নেক্সট যে হচ্ছে স্টুডেন্ট আসবে তার পাসওয়ার্ডগুলো কালেক্ট করার ট্রাই করে, এবং সিএসসি ল্যাবগুলোতে এটা খুব কমনলি হয়। হ্যাঁ, সো এই জিনিসগুলোর ক্ষেত্রে যেটা হয় যে যদি ইউনিভার্সিটিগুলো এই টাইপের সবগুলো মেনটেন করে, বাই দ্য ওয়ে ঠিক এই টাইপেরই আমাদের সাইবার স্টেশনের একটা রুম আছে। আপনারা যারা হচ্ছে ইন ফিউচারে চান্সেস পাবেন সাইবার স্টেশন ভিজিট করার, আপনারা দেখতে পারবেন। আমরা রিল পিকচার দিচ্ছি না আপাতত, বাট আমরা এই টাইপের অর্গানাইজেশনগুলোকে যেন কম্প্রোমাইজ না হয় সেজন্য হচ্ছে আমরা সক অ্যাজ এ সার্ভিস, যেটা হচ্ছে সক যদি আমি ফুল মিনিং এ বলি সিকিউরিটি অপারেশন সেন্টার, সেই সার্ভিসটুকু দিয়ে থাকি। অর্থাৎ এখানে হচ্ছে আমরা সাইবার ওয়ার্ল্ডের পুলিশিংটা করি। আমরা যেটা করি, অ্যাটাকার যেন অ্যাটাক না করতে পারে সেই ডিফেন্সটা মনিটরিং করা হয় এখানে 24 ঘন্টা। এবং পাশাপাশি যেটা করা হয় সেটা হচ্ছে যে যদি কেউ কম্প্রোমাইজ হয়েও যায়, তাকে যেন সেই কম্প্রোমাইজের জায়গা থেকে কিভাবে আম, উদ্ধার করতে পারি, তাকে প্রোটেক্ট করতে পারি, সেই গাইডলাইনটুকু আমরা দিই। সো যেটা হয় যে এই ধরনের সকের ক্ষেত্রে আমরা হচ্ছে এই সিস্টেম, কেউ যদি কম্প্রোমাইজ হয় তার পিসি ইনফেক্টেড হতে পারে, কিংবা হচ্ছে তার আইডি, তার ফেসবুক, তার হোয়াটসঅ্যাপ, এভরিথিং কম্প্রোমাইজ হলে সেটাকে আইসোলেটেড করা যায়। এবং পাশাপাশি যদি যে ব্লকার, যে অ্যাটাকারটা আসলে তাকে ইনফেক্টেড করছে তাকে ব্লক করা যায়। এবং এখানে বেশ কিছু অ্যালার্ট ম্যানেজমেন্ট আছে, যদি কেউ কম্প্রোমাইজ হয় সাথে সাথে তার ড্যাশবোর্ডে হচ্ছে সকের ক্ষেত্রে অ্যালার্টটা চলে আসে এবং সে হচ্ছে সেটাকে ডিটেক্ট করতে পারে যে হ্যাঁ কে আসলে কম্প্রোমাইজ হয়েছে। সো রিয়েল ওয়ার্ল্ডের মতো করে এই সাইবার ওয়ার্ল্ডে আসলে এই অ্যাটাকার ভার্সেস এই যে সাইবার পুলিশ কিংবা হচ্ছে সকের, এরা হচ্ছে সবসময় আপনাকে প্রোটেক্ট করার ট্রাই করতেছে, ফাইন। সো আমি যদি একটু রিয়েল ড্যাশবোর্ড থেকে যাই, আসলে কি জিনিস প্রোটেক্ট করা হয়, সকের কিছু স্ক্রিনশট আমি দিচ্ছি আসলে ড্যাশবোর্ড থেকে কি দেখা হয়। সেখানে হচ্ছে আপনার যে ভালনারেবিলিটি পোস্টার গুলো কিংবা আপনার যে ডিভাইস গুলো আছে, সেই ডিভাইস গুলোতে আসলে কি কি ইস্যু আছে, সেই ইস্যুগুলো হচ্ছে অলওয়েজ হচ্ছে মনিটরিং করা হয়। হ্যাঁ, তো এখানে অনেক ড্যাশবোর্ড আপনি দেখতে পাবেন, হিজিবি যে অনেক লগ আছে। বাট যখন রিয়েল ড্যাশবোর্ডে সিমুলেশন গুলো হয় তখন আসলে একজন সক অ্যানালিস্ট কিংবা হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়াররা পুরো পিকচারটা খুঁজে পায় যে আসলে কোথায় কি হচ্ছে। তাদের ড্যাশবোর্ড এভাবে থাকে এবং ওখান থেকে হচ্ছে তার রিয়েল মনিটরিং গুলো করতে পারে। তো এই ক্ষেত্রে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে ফাইন আমি বুঝলাম, বাট আমি কিভাবে আসলে ক্যারিয়ারটা শুরু করব। আমি আপনাদের বেশ কয়েকটা কোশ্চেন দেখতে পাইছি যেখানে হচ্ছে আপনারা বলার চেষ্টা করছেন যে কিভাবে আসলে আমরা ক্যারিয়ার গ্রোথটা শুরু করব, কিভাবে হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে মার্কেটে আসলে পেনিট্রেট করতে পারবো, রাইট? সো সেই জায়গাতে যদি একটু বলি যে অ্যাজ এ ব্লু টিমার যদি আপনি ক্যারিয়ার শুরু করেন, যে আপনি একদম সাইবার ডিফেন্সের একদম ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করতে পারবেন। পাশাপাশি আপনার কিছু হাইলি ট্রান্সফারেবল স্কিল হবে, লাইক থ্রেট ডিটেকশন, ইনসিডেন্ট ইনভেস্টিগেশন, কিংবা হচ্ছে উইন্ডোজ লিনাক্স সিকিউরিটি, নেটওয়ার্কিং, এই জিনিসগুলোতে আপনার খুব একটা ভালো স্কিল হবে। পাশাপাশি হচ্ছে ইনসিডেন্ট রেসপন্ডাররা বা হচ্ছে এই সক অ্যানালিস্টরা যেটা করে, তারা হচ্ছে পুরো একটা পাজল মিলানো ট্রাই করে যে ইনসিডেন্টটা আসলে কোন জায়গা থেকে হয়েছে, কিভাবে আসলে সলভ করতে হবে, কোথায় আসলে প্রবলেমগুলো হচ্ছে, হ্যাঁ, এবং কাকে কি আসলে প্রোটেক্ট করা উচিত। সো এই ক্ষেত্রে যেটা হয় যে এখানে একটা স্ট্রং ক্যারিয়ার আছে, যেটা আমি বলছিলাম যে আপনি শুরু যদি ক্যারিয়ার শুরু করেন সক অ্যানালিস্ট হিসাবে, ইনসিডেন্ট রেসপন্ডার, দেন হচ্ছে থ্রেট হান্টার, ডিটেকশন ইঞ্জিনিয়ার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, দেন সক লিড হিসেবে আপনি করতে পারবেন। সো এখানে খুব স্ট্রং একটা ক্যারিয়ার গাইডলাইন আছে। যারা হচ্ছে ক্যারিয়ার গাইডলাইন চাচ্ছিলেন তাদের জন্য আই থিঙ্ক এটা হেল্পফুল হবে। বেসিক্যালি আমাদের সবাই মুঠোফোন ইউজ করি, রাইট? সো ফোন নাই এমন কেউ কি আছে যে ফোন ইউজ করি না? আচ্ছা, একটু রেয়ার কোশ্চেন অ্যাকচুয়ালি। সো ফোন ছাড়া আসলে আমরা একদিনও চলতে পারি না, 1 ঘন্টা চলতে পারি না, 1 মিনিটও চলতে পারি না। সো এই ফোনের সিকিউরিটি নিয়ে কি আমরা কখনো চিন্তা করছি? বেসিক্যালি সিকিউরিটি, এই সাইবার সিকিউরিটি বা সিকিউরিটি ওয়ার্ডটা চিন্তা করলে সবার প্রথমে কি আসে মাথায়? একটা অর্গানাইজেশন সিকিউরিটি দরকার আছে, কিংবা হচ্ছে এটা একটা সাইবার সিকিউরিটি বা হ্যাকারদের একটা বিষয়। বাট ভেরি ইনিশিয়াল একটা ইন জেনারেল যেটা হচ্ছে আমাদের ফোনের সিকিউরিটিটা ইনশিওর করা উচিত আমাদের অ্যাওয়ারনেসের জায়গা থেকে। সো ওই জায়গাটা থেকে আমি একটু চিন্তা করি বা বলার চেষ্টা করি, কারণ হচ্ছে
মোবাইল ফোনটা হচ্ছে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডের সদর দরজা বলতে পারিস। ডিজিটাল ওয়ার্ল্ডে এন্ট্রি করার জন্য মোবাইল ফোনটা হচ্ছে একদম ইজি অ্যাক্সেস। তো কিছু কমন প্র্যাকটিস বলবো, এটা অলরেডি আমরা করে থাকি, বাট আমি জাস্ট একটু চেষ্টা করি আবার নতুন করে মনে করায় দেওয়ার জন্য। ভেরি ইনিশিয়ালি যেটা হচ্ছে লক ইউর স্ক্রিন। আমাদের যে স্ক্রিন আমরা লক করে থাকি, সেটা হচ্ছে প্যাটার্ন লক হতে পারে, ফিঙ্গার লক হতে পারে, কিংবা ফেস লক হতে পারে। তো এটা ভেরি কমন, সবাই করি, হ্যাঁ? করি না এমন খুব কম মানুষই আছে, বাট যেটা আমরা ভুলে যাই, স্ক্রিন লক আউট টাইমটা দিতে ভুলে যাই। দেখা গেছে আমার একটা ফোন আসছে, আমার ফোন থেকে আমার পাশে কোনো ফ্রেন্ড ফোনে কথা বলতে চাইছে, আমি আমার ফোনটাই তাকে দিলাম। দিয়ে আমি হয়তো ওয়াশরুমে বা কোথাও গেলাম। আমার ফোনটা লক করা ছিল না, হ্যাঁ? অটো লক দেওয়া ছিল না। ফোন কল কাটার পরে দেখা গেছে যে আমার হচ্ছে অনেক ইনফরমেশন পাস হয়ে গেছে। সো এই জায়গাটা থেকে সিকিউরিটি হচ্ছে একটা ব্রিচ হওয়ার চান্সেস থাকে। তো এরপরে যেটা বলব যে কিপ এভরিথিং আপ টু ডেট। এখন হচ্ছে অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে যে আপডেটগুলো আসে, শুধুমাত্র একটা আপডেট আসে যখন একটা নতুন ফিচার নিয়ে আসে না। যেটা হয়, এক্সিস্টিং যে সিকিউরিটি লুপহোলগুলো আছে সেগুলো হচ্ছে আহ লুপহোলগুলো হচ্ছে ম্যাক্সিমাইজ করেই তারপর হচ্ছে নতুন একটা আপডেট আসে। সো চেষ্টা করব সব ফোনের ডিভাইস কিংবা হচ্ছে ল্যাপটপের উইন্ডোজ আপডেটগুলো আমরা আপ টু ডেট রাখার চেষ্টা করব। এরপরে যেটা হচ্ছে চেক অ্যাপ পারমিশন। এই জায়গাটাতে আমরা সবাই একটু আনকনশাস একটা বিহেভ করে থাকি। কোন একটা অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করলাম কিংবা হচ্ছে ইনস্টল করতে যাচ্ছি, তখন হচ্ছে কিছু পারমিশন চাইছে। সাপোজ হচ্ছে আমি ইমেজ এডিটর একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করছি। তো সে কি চাচ্ছে? সে অ্যাক্সেস পারমিশন চাচ্ছে, আমার লোকেশনের পারমিশন চাচ্ছে, কিংবা হচ্ছে আমার মাইক্রোফোন অ্যাক্সেস চাচ্ছে। তো আমরা এটা না পড়ে অন্ধের মতো বিশ্বাস করে কি করে অ্যাক্সেসগুলো নেক্সট, নেক্সট, নেক্সট দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা কি করে ফেলি? ইনস্টল করে ফেলি। এটাতে কি হচ্ছে, আমার মাইক্রোফোনের যে অ্যাক্সেসটা সে নিয়ে এসে সে এখান থেকে আমার ডাটা কি করছে? নিয়ে স্টিল করে সে সেল করে দিচ্ছে। একটু আগে যেটা হচ্ছে বলতেছিল যে ডার্ক ওয়েবে যে সেলিং গুলো হয়। তো এরপরে যেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা খুবই উদাসীন। আমরা আমাদের পাসওয়ার্ড সেট করে থাকি আমাদের গার্লফ্রেন্ডের নামে। হ্যাঁ? সেটা একদম খুব কমন, কিংবা হচ্ছে আমাদের ডেট অফ বার্থ। তো এই জায়গাটাতে আমাদের একটু এডুকেশনের জায়গাটা একটু স্ট্রং করতে হবে। আমরা যেটা করব, একটা স্ট্রং পাসওয়ার্ড মেইনটেইন করব। আপার কেস, লোয়ার কেস, তারপর হচ্ছে ডিজিট এই ধরনের বিষয়গুলো ইউজ করব। এবং হচ্ছে একটু আগে তানিম ভাই বলছিলেন যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA, এগুলো আমরা যেটা অলরেডি যেহেতু বলা হয়ে গেছে, আমি রিপিট করছি না, ওইগুলো আমরা মেইনটেইন করব। তো এই জায়গাটাতে যেটা হচ্ছে একটা অ্যালার্ট বিষয়টা, যেটা হচ্ছে অলরেডি ফিশিং এর কথা হচ্ছিল। আমি আবার একটু মনে করাই দিই, ফিশিং শুধুমাত্র হচ্ছে যে ফিশিং এর জায়গাটা হচ্ছে শুধুমাত্র মেইলে যে স্ক্যাম হয় তা না, হোয়াটসঅ্যাপ মেসেজ সব জায়গাটাতে হয়। সো আমরা হচ্ছে যে একটা মেসেজ আসছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড, অথবা হচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন এক্সপায়ার্ড, এরকম কিছু একটা দেখে আমরা যেটা করি, অনেক সময় প্যানিক হয়ে যাই। তো ওই জায়গাটাতে কি করতে হবে, আমাদের কনসিয়াসলি একটু হ্যান্ডেল করতে হবে, প্যানিক হওয়া যাবে না। আগে একটু মানে স্টপ ব্রিথ করতে হবে, এরপরে লিঙ্কটা ভালো করে পড়তে হবে, দেখতে হবে। ওই হিসাবে আমাদের নেক্সট ডে আগাইতে হবে। তো এরপরে যেটা হচ্ছে পাবলিক ওয়াইফাই। একটু আগে ওয়াইফাই হচ্ছে আজিম একটা এক্সাম্পল দিল যে ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই দেখলেই আমরা যেটা করি, স্ক্যান করে ইউজ করা শুরু করি। তো অনেক নেটওয়ার্ক আছে দেখতে একই রকম, কিন্তু হচ্ছে ভেতরে ডিফারেন্ট কোনো নেটওয়ার্ক নিয়ে যাচ্ছে আপনাকে, আপনি স্ক্যান করলে। সো পাবলিক ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে, হ্যাঁ, পাবলিক ওয়াইফাই ইউজ করতেই পারি। আমি দেখা গেছে ফেসবুক স্ক্রল করছি, ইটস ফাইন, বাট আমি কোনো ব্যাংকিং ডাটা ট্রান্সফার, ব্যাংকিং কোনো ট্রানজ্যাকশন যাতে না করি, ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে যেটা হচ্ছে ক্র্যাক সফটওয়্যার। এটা খুবই কমন, কারণ আমরা যে স্টুডেন্ট আছি আমাদের আসলে সফটওয়্যার পারচেজ করার প্র্যাকটিসটা নাই, কিংবা হচ্ছে অনেক অর্গানাইজেশনও দেখা যায় ক্র্যাক সফটওয়্যার ইউজ করে। সো এটা খুবই হার্মফুল থিংস, কারণ ক্র্যাক সফটওয়্যার ম্যালওয়্যার থাকে, ইনফোস্টেলার থাকে, যেটা হচ্ছে সৈকত বলছিল যে ইনফোস্টেলার যেটা করবে, আপনার সব ইনফরমেশন নিয়ে ডার্ক ওয়েবে সেল করে দিবে। সো ক্র্যাক সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের একটু কনসিয়াস হওয়া উচিত আসলে কোন ধরনের সফটওয়্যার আমরা ইউজ করব। লাস্ট যেটা হচ্ছে আমরা একটা 5 মিনিট চেক লিস্ট, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এটা একটা ছবি তুলে নিই, যেটা আজকে এখন থেকে বাসায় গিয়ে চেষ্টা করবো যেটা প্র্যাকটিস করার। সেটা হচ্ছে, প্রথমে যেটা করব, স্ক্রিন লক, সেটা মোবাইলের হোক ল্যাপটপের হোক, স্ক্রিন লক প্লাস হচ্ছে অটো লক এনাবল করে রাখবো। সেকেন্ডলি যেটা হচ্ছে, ফোন বা ল্যাপটপের যে আপডেট ভার্সন আছে সেটা আমরা কখনোই ফেলে রাখবো না। একটা হচ্ছে আপডেট নাও অথবা আপডেট লেটার, ইটস ফাইন, বাট আপডেট নেভার যে অপশনটা, সেটা আমরা কখনো ইউজ করবো না।
এক পারমিশনের কথা যেটা বলছিলাম, আমরা আজকে গিয়ে আমার মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো আছে আমরা চেক করব যে আমি আসলে কোন অ্যাপের ক্ষেত্রে কোন পারমিশনগুলো দিয়ে রাখছি, আমার ডাটা কোথায় কোথায় লিকেজ হওয়ার চান্সেস থাকে সেই বিষয়ে একটু কনসার্ন হব। তারপর যেটা বলছিলাম 2FA বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের বিষয়ে একটু কনসিয়াস হব। আননোন অ্যাপ্লিকেশন অথবা হচ্ছে ফাইল রিমুভ করে ফেলবো। আমরা রিসেন্টলি অনেকগুলো স্ক্যাম দেখতে পাচ্ছি। বাংলাদেশে অনেক হইছে যে আমার বিকাশ থেকে টাকা চলে গেছে বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে গেছে আমরা জানি না। সো এটা কিভাবে হয়? আমরা যখন অ্যাপ স্টোর কিংবা হচ্ছে প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো থাকে সেগুলোর বাইরে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে ফেলি, সেটা বিভিন্ন ব্রাউজার থেকে এপিকে ফাইল দিয়ে আমরা যখন অ্যাপ ডাউনলোড করি, ওই অ্যাপগুলো আসলে অথরাইজ না। তো ওই জায়গাটাতে কি হয় যে হচ্ছে ও ইনস্টলের মতো করে আমার ডিভাইসের কন্ট্রোল নিয়ে ফেলতে পারে, ডাটা বা ক্রেডেনশিয়াল কিংবা কুকিজ পাস হয়ে যেতে পারে। সো ওই জায়গাটাতে একটু কনসার্ন হবো। এবং লাস্ট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফাইলগুলো ব্যাকআপ রাখবো। আমাদের সবার যে ফাইলগুলো আছে ভেরি ইম্পর্টেন্ট পার্সোনাল, সেগুলো অবশ্যই একটা করে ব্যাকআপ নিজের ডিভাইসে হতে পারে কিংবা হচ্ছে ক্লাউডে হতে পারে, একটা ব্যাকআপ রাখবো। যেটা জুয়েল দেখালো হচ্ছে আমরা খুব যেটা আমাদের এভরিডে লাইফের জন্যই কিছু অ্যাওয়ারনেস, সেগুলো আমরা আবার নতুন করে মনে করিয়ে দিলাম। এর আগে হচ্ছে আসলে আমাদের কিছু এন্টারপ্রাইজ লেভেলের সার্ভিস ডেমনস্ট্রেশন কেন দরকার এটা আজিম এবং হচ্ছে সৈকত বোঝানোর চেষ্টা করেছি ইন টার্মস অফ অফেন্সিভ সিকিউরিটি এবং ডিফেন্সিভ সিকিউরিটি।